গো, মরে গেলাম গো, মরে গেলাম। দয়া করে তুমি আমাকে আর মেরো না, এভাবে আর মেরো না। এভাবে মারলে যে আমি এক পর্যায়ে মরে যাব। দয়া করে তুমি আমাকে ছেড়ে দাও। তুমি যা বলবে আমি তাই শুনবো। ছেড়ে দাও আমাকে, আর মেরো না। দীপালির এমন অনুরোধ বিনুরোধ দেখে রাজেশ দীপালিকে মারা বন্ধ করে দেয়। দীপালি হচ্ছে রাজেশের স্ত্রী। দীপালি আর রাজেশের বিয়ের প্রায় 8 বছর হয়ে গেল। তাদের ঘরে একটি ছোট্ট মেয়ে আছে, যার বয়স 6 বছর। কিন্তু রাজেশ সবসময় মদ পান করা নিয়ে ব্যস্ত থাকে। সংসারের প্রতি তার কোনো মন নেই। শয়তান মহিলা, আমি তোকে কতবার করে বলেছি তুই আমার মদ খাওয়া নিয়ে কোনো কথা বলবি না। আমার ঘর, আমার বাড়ি, আমি যা ইচ্ছে তাই করব। তাতে তোর বাপের কি বলতো? আচ্ছা, তুমি কি অমানুষ নাকি বলো তো? ঘরে যে একটা বাচ্চা মেয়ে আছে, সেটা কি তুমি দেখতে পাও না? ভুলে গেছো নাকি আমার এই ছোট্ট মেয়েটা তোমার এমন কার্যকলাপ দেখে কত ভয় পায়? সেটা কি তুমি বুঝতে পারো না নাকি বলো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হচ্ছি অমানুষ। আর তোর মেয়ে যদি এসব কাণ্ড কারখানা দেখে ভয় পায়, তাহলে তুই তোর মেয়েকে নিয়ে এ বাড়ি থেকে চলে যা। তবুও তুই আমার মদ খাওয়া নিয়ে কথা বলবি না, এই আমি বলে দিলাম। আমার মদ খাওয়া নিয়ে যদি তুই আর কোনো কথা বলেছিস, তবে তোর মেয়ে সহ আমি তোকে এ বাড়ি থেকে বের করে দেব, এই আমি বলে দিলাম। এসব কথা বলে রাজেশ সেখান থেকে চলে যায়। রাজেশ চলে যাওয়ার পর রাজেশের মেয়ে তিথি গুটি গুটি পায়ে এসে দীপালির সামনে দাঁড়ায় আর বলে, মা, ও মা, তুমি আর খেতো না গো মা। বাবা তোমাকে রোজ মারে, এসব দেখতে আমার একদম ভালো লাগে না। চলো না মা, চলো না, আমরা দিদার বাড়িতে যাই। এখানে আমরা আর থাকবো না। মা, তুমি দয়া করে আমাকে নিয়ে দিদার বাড়িতে চলো না। ওখানে গেলে বাবা তো তোমাকে আর মারতে পারবে না। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক কথা বলেছিস। আমি তোকে নিয়ে আমার মায়ের বাড়িতে যাব, তবুও আমি আর এই অমানুষের সঙ্গে ঘর করব না। চল মা, চল। এরপর দীপালি তার মেয়ে তিথিকে নিয়ে তার মায়ের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অবশেষে তিথিকে নিয়ে দীপালি তার মায়ের বাড়ি মাধবকুণ্ডতে পৌঁছে যায়। দীপালি আর তিথিকে দেখে তো দীপালির মা সরলা বেশ খুশি হয়ে যায়। এ কি রে, তিথি দিদি ভাই, আর এ কি দীপালি, তোরা আজ হঠাৎ করে আমার বাড়িতে? তোদেরকে আমি কত ডাকাডাকি করি, তবুও তোরা আমার বাড়িতে আসিস না। কিন্তু আজ আবার হঠাৎ করে কি হয়েছে বলতো? আর মা দীপালি, তোরই বা কি হয়েছে? হঠাৎ করে তোর চোখ মুখ এত শুকনো লাগছে কেন বলতো? বলছি, জামাইয়ের সাথে আবার তোর ঝগড়া হয়েছে নাকি বলতো? এরপর দীপালি রাজেশের ব্যাপারে সরলাকে সব কথা খুলে বলে। এসব কথা শুনে সরলাও ভীষণ কষ্ট পায়। এসব আবার তুই কি বলছিস কি মা? জামাইয়ের স্বভাব কিনা এখনো ভালো হয়নি? সে যাই হোক মা, তুই চলে এসেছিস, বেশ ভালো করেছিস। তোকে আর ও বাড়িতে যেতে হবে না রে মা। আজ থেকে তুই আমার সাথে আমারই বাড়িতেই থাকবি। আসলে সব তো আমারই দোষ বল, আমারই বড় ভুল হয়েছে। রাজেশের সম্পর্কে সবটা ঠিক মতো না জেনে ওর সঙ্গে আমি তোর বিয়ে দিয়ে দিয়েছি, যার জন্য আমাকে আজ এই দিনটা দেখতে হচ্ছে। মা, যা হবার হয়ে গেছে, বাদ দাও না এসব কথা। কিন্তু মা, আমি তো আমার মেয়েকে নিয়ে এখানেই চলে এলাম, এবারে আমরা চলবো কি দিয়ে মা? তুমি তো এতদিন থেকে একাই ছিলে, যা জুটেছে তা দিয়ে কোনো রকমে সংসারটাকে চালিয়ে দিয়েছো। কিন্তু আমি আর আমার মেয়ে আসার জন্য যে সংসারের খরচা আরো বেড়ে গেল, এবারে এবারে কি দিয়ে চলবে গো মা? অত ভাবিস না তো রে মা, আমার ছোট্ট আম বাগানটা তো আছে। এতদিন থেকে তো ওই আম বাগানটার উপর নির্ভর করেই চলে এসেছি বল। এখনো তাই চলবো, অত চিন্তা করিস না তুই। এসব কথা বলে সরলা দীপালিকে আশ্বস্ত করে। কিন্তু সরলার এমন কথা শুনেও দীপালি কিছুতেই চিন্তামুক্ত হতে পারে না। এইভাবে চলতে থাকে বেশ কিছুদিন। সামান্য কদিন যেতে না যেতেই সরলার সংসারে অভাব দেখা দেয়। মা, এবার কি হবে মা বলো তো? সব খাবার দাবার যে শেষ, হাতে যে কটা টাকা ছিল তাও যে শেষ। এবার যে কি হবে মা, কি করব? কিছু বলছো না কেন? আরে আরে বাবা, অত ভাবছিস কেন তুই? সেটা বলতো, ঘরে খাবার নেই তাতে কি হয়েছে? আমাদের তো ছোট্ট একটা আম বাগান আছে নাকি? ওই আম বাগানে অনেক আম ধরেছে রে। আর তাছাড়া মা, তুই তো আম দিয়ে অনেক ভালো চাটনি বানাতে পারিস। আমি তোকে বরং বেশ কিছু কাঁচা আম নিয়ে এসে দিচ্ছি, তুই বরং আমের চাটনি বানা। সেটা দিয়ে না হয় আমাদের আজকের দিনটা চলবে।
এসব কথা বলে সরলা তিথিকে নিয়ে বাইরে যায়। কিছুক্ষণ পর সরলা বেশ কিছু কাঁচা আম নিয়ে আসে আর সেগুলো দিয়ে দীপালিকে আমের চাটনি বানাতে বলে। তারপর দীপালিও খুশি মনে সেই কাঁচা আম দিয়ে চাটনি বানায়। এরপর সে সরলা এবং তিথিকে খেতে দেয়। ঠিক তখনই সেখানে সরলার এক প্রতিবেশী বিমলা আসে। এরপর দীপালি খুশি হয়ে বিমলাকেও চাটনি খেতে দেয়। আহা, দীপালির হাতের চাটনি যেন একদম অমৃতের মতো। অনেকদিন পরে আমি তোর হাতের চাটনি খেলাম রে মা। বিশ্বাস কর রে মা, তোর হাতের বানানো আমের চাটনির স্বাদ কিন্তু দোকানের থেকেও বেশ ভালো খেতে, দোকানের থেকেও বেশ সুস্বাদু। আর খুবই ভালো খেতে। আমার কি মনে হয় মা জানিস, তুই যদি এমন কাঁচা আমের চাটনি বানিয়ে বাজারে বিক্রি করতে পারিস তবে কিন্তু তোর অনেক টাকা লাভ হবে। এসব কথা বলে বিমলা সেখান থেকে চলে যায়। আর বিমলা চলে যাওয়ার পর দীপালি সরলাকে বলে, মা, ও মা, বিমলা কাকি তো ঠিকই বলে গেছে গো। আমি তো সত্যি আমাদের গাছের আম দিয়ে আমের চাটনি বানাতে পারি, তবে তো আমি কিছু টাকাও আয় করতে পারবো বলো। আর আমাদেরকেও এত অভাব অনটনে দিন কাটাতেও হবে না। দেখ মা, সে তো ওর উপর সবটা। তুই যদি করতে পারিস তবে কর। যদি তুই আমের চাটনি বিক্রি করে কিছু টাকা উপার্জন করতে পারিস তবে আর ক্ষতি কি বল। এরপর থেকে দীপালি আমের চাটনি বানিয়ে বাজারে নিয়ে যেতে শুরু করে। আর আশেপাশের সব মানুষজন তাড়াহুড়ো করে দীপালির কাছ থেকে আমের আচার কিনতে শুরু করে। চাটনি খাবে গো চাটনি, কাঁচা আমের টক ঝাল চাটনি, এসো এসো এসো, নিয়ে যাও নিয়ে যাও। চাটনি নেবে গো চাটনি, হাতে বানানো চাটনি, একদম নির্ভেজাল। ও মা গো, কি সুন্দর চাটনি। বলছি কি দিদি, আমাকে 20 টাকার চাটনি দাও তো, আমিও একটু খেয়ে দেখি কেমন মজা। আমি আবার শুনেছি তোমার হাতে বানানো চাটনি অনেক মজা খেতে। এরপর দীপালি অভয়াকে চাটনি খেতে দেয়। আর চাটনি খেয়ে অভয়া অনেক প্রশংসা করে। এভাবেই দীপালির হাতের চাটনি খেয়ে সকলে অনেক প্রশংসা করত। আর দীপালির আনা চাটনিগুলো মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যেত। এতে করে দীপালি অনেক টাকা আয় করত। যাক বাবা, ঈশ্বরের কৃপায় আজ তুই স্বাবলম্বী রে মা। তোর টাকায় আমাদের সংসার চলছে। তুই যে আমার ঘরের লক্ষ্মী হয়ে এসেছিস। হ্যাঁ মা, আর আমি তোমার ঘরের লক্ষ্মী হয়েই থাকবো। ওই কুৎসিত লোকটার কাছ থেকে দূরে থেকে এখন আমি আমার মেয়েটাকে নিয়ে খুব ভালোভাবে দিন কাটাতে পারছি মা। এরপর থেকে দীপালি তার মেয়ে আর মাকে নিয়ে চাটনি বিক্রি করে খুব ভালোভাবে নিজের দিন কাটাতে থাকে। এই এই, সর সর, তোর আমার সামনের দিকে সর। আমার কাছে আসবি না, আসবি না বললাম, নইলে কিন্তু আমি তোদের পা দিয়ে চেপেই মেরে ফেলবো। সর সর বলছি। আমরা দুজন যে খুবই ক্ষুধার্ত, একটু দুধ খেতে দাও না গো, তবে যে আমরা দুজন এখান থেকে চলে যাব। না না, কিছুতেই না, আমি তোদেরকে কিছুতেই দুধ খেতে দেব না। এই, তোরা কি এখান থেকে যাবে নাকি আমি এবার তোদেরকে লাথি মেরে তাড়িয়ে দেব? আমরা তো অনুরোধ করছি, তবুও কিনা তোমার মন গলছে না, তবে তো এবার তোমার সাথে জোর জবরদস্তি করতেই হবে। তুমি কি আমাদেরকে দুধ খেতে দেবে নাকি দংশন করে আমরা তোমার প্রাণটাই নিয়ে নেব? না না বাবু, আমাকে দংশন করার কোনো দরকার নেই। নে নে, তোরা দুজন দুধ খেয়ে বাবু এইখান থেকে চলে যা। এরপর দুই সাপ মিলে ছাগলের দুধ খেতে থাকে। আর তখনই সেখানে পরি চলে আসে। সে কি কাণ্ড রে শশী, তুই কি না সাপকে দুধ খাওয়াচ্ছিস? আমার যে কোনো কিছুই করার ছিল না, আমার কথাটা তো শোনো। আমি যদি এদের দুধ না খাওয়াতাম তবে যে দুই সাপকন্যা মিলে আমাকে দংশন করতো। আর তাছাড়াও এই দুই সাপ ক্ষুধার জ্বালায় আমার কাছে খাবারের জন্য অনেক অনুরোধ বিনোরোধ করেছে। ও মা, সে কি কথা! বাচ্চা বাচ্চা দুটো সাপ, আর ওরা আবার এত ক্ষুধার্ত! আচ্ছা সাপকন্যারা, তোমাদেরকে বলছি, তোমাদের কি বাবা মা নেই নাকি বলো তো? তার কারণে তোমরা নিজেরাই কিনা নিজেদের খাবার জোগাড় করছো? সেই দুঃখের কথা তুমি আর আমাদেরকে বলো না গো। আমাদের বাবা মাকে একটা শয়তান চাপুরে মেরে ফেলেছে, আর এখন আমরা অনাথ হয়ে ঘুরে বেড়াচ্ছি। আহারে, তবে আর তোমাদের এভাবে ঘুরে বেড়াতে হবে না। আজ থেকে যে আমি তোমাদের দায়িত্ব নেব। আমি আজ থেকে তোমাদের দুজনকে সন্তান স্নেহে আগলে রাখবো।
তুমি তুমি সত্যি কথা বলছো গো? তবে যে আজ থেকে তুমি আমাদের মা, আজ থেকে আমরা দু বোন তোমাকেই মা বলে ডাকবো। এরপর পরি দুই সাপকন্যাকে নিয়ে বারান্দায় যায় আর বারান্দায় গিয়ে দুই সাপকে দুধ খেতে দেয়। ঠিক তখনই সেখানে পরীর স্বামী কাঠুরে চলে আসে। কি ব্যাপার গো গিন্নি, তুমি আবার এই সাপ দুটোকে কোথা থেকে ধরে আনলে? এখন কি তুমি আবার ছাগল, মুরগি এসবের পাশাপাশি সাপও পালন করবে নাকি বলো তো? কি আর করব বলো, এই দুই সাপকন্যার যে বাবা মা কেউ নেই, এই অনাথ সাপকন্যা দুটোকে আমি কি করে ছেড়ে দেই বলো? তাই তো আমি ওদের মা হয়েছি। তাছাড়া আমি তো আর মায়ের সুখও পাবো না বলো। এদেরকে লালন পালন করে যদি আমি মায়ের সুখ পাই তবে তাতে দোষের কি তুমি বলো? দেখো দেখো কাণ্ড, সন্তানের জন্য কিনা তোমার চোখ দিয়ে জল পড়ছে। আমি না তোমাকে কতবার করে বলেছি সন্তানের জন্য তুমি একবারও কান্নাকাটি করবে না। তুমি মা হতে পারোনি, তাতে কি এমন হয়েছে বলো তো? আমিও তো বাবা হতে পারিনি। তুমি বারবার কেন ভুলে যাচ্ছ বলো তো? তুমি পড়ি আর আমি মানুষ। ভালোবেসে আমরা ঠিকই বিয়ে করেছি, কিন্তু আমরা যে সন্তান জন্ম দিতে পারবো না সেটা তো তুমি খুব ভালো করেই জানো। তবে আর যাই হোক, এবার কিন্তু দুই সাপকন্যা পরি মা পেলো। কি বলো গিন্নি? হয়েছে, তোমাকে আর বকবক করতে হবে না। কাঠ কেটে এসেছো, নিশ্চয় অনেক পরিশ্রম হয়েছে। তুমি যাও, হাত মুখ ধুয়ে এসে বিশ্রাম নাও, আর আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। তুমি দেখেছো শশী দিদি, মাদের সাপকন্যাকে পেয়ে আমাদের কত তাড়াতাড়ি ভুলে গেছি। আমি তো সে সকাল থেকে চিৎকার করছি, অথচ আমাকে এখনো কিছু খেতে দিল না। আমাকেও যে কোনো কিছু খেতে দেয় না রে। দুদিন থেকে আমি আমার নিজের খাবার নিজেই জোগাড় করে নিচ্ছি। তবে আর আমার তোর সাথে কথা বলে কোনো লাভ নেই, আমি বরং এবার ঘাস খেতে যাই। এসব কথা বলে ছাগল মাঠে চলে যায় আর মাঠে গিয়ে ঘাস খেতে থাকে। কোথায় যাবেটা কোথায় ওই সাপকন্যা? আমার হাত থেকে ওদের যে নিস্তার নেই। দরকার পড়লে আকাশ চিড়ে পাতাল ফুঁড়ে আমি ওদেরকে ধরে নিয়ে আসবো। তবুও যে ওই দুই সাপকন্যাকে আমার চাই। একে এই সাপুরে আবার এসব কি কথা বলছে? এই সাপুরে কোন সাপকন্যাদের খুঁজছে? আচ্ছা, আমাদের বাড়িতে যে সাপকন্যারা আছে ওদের নয় তো আবার? দেখি তো, সাপুরের সঙ্গে একবার কথা বলে দেখি তো। সাপুরে সর্দার, আরে ও সাপুরে সর্দার, শুনছো? দাঁড়াও। আরে আরে, এ কি ছাগল ছানা, তুই আবার আমাকে ডাকছিস কেন? তোর কি হয়েছে বলতো? আমার কোনো কিছুই হয়নি গো, তবে এবার আমি তোমার সমস্যার সমাধান করব। আমি তোমাদেরকে সাপকন্যার সন্ধান দেব গো। তুমি চলো চলো আমার সঙ্গে। এরপর সাপুরে ছাগলের সাথে যেতে শুরু করে। এবার যদি ওই সাপুরে সাপকন্যাদের ধরে নিয়ে যায় তবে যে মা আমাদের আবারও আগের মতো ভালোবাসবেন। এসব কথা ভাবতে ভাবতে ছাগলটি সাপুরেকে নিয়ে বাড়িতে চলে আসে। আর দুই সাপকন্যা তো সাপুরেকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। মা মা মা, ও মা, কোথায় কোথায় তুমি? দেখো মা, দেখো তোমার শশী সাপুরেকে ডেকে নিয়ে এসেছে। মা মা মা, তুমি বাঁচাও আমাদের মা। এ কি দুই সাপকন্যার কিনা পরিমা? এই যে সাপকন্যা, তোদের বাবা মাকে তো আমি হত্যা করেছি, এখন কিনা আবার একটা পরীকে তোরা মা বানিয়েছিস। যাই কর না কেন আর যাকে তোরা মা বানাস না কেন, আমার হাত থেকে আজ তোদের নিস্তার নেই। আমি তোদের ধরে নিয়ে যাবই যাব। যাও যাও সাপুরে, তুমি এই সাপকন্যাদের এখান থেকে নিয়ে যাও, তবে যে মা আবারও আমাদের আগের মতোই ভালোবাসবেন। শশী, তুই কিনা এত খারাপ, তুই না বুঝে শুনে এই সাপুরেকে এখানে নিয়ে এসেছিস। তোকে তো আমি পরে শাস্তি দিচ্ছি, কিন্তু তার আগে এই সাপুরের একটা ব্যবস্থা আমি করছি। হা হা হা, পরি, তুই কিনা নিজেকে এতটাই শক্তিশালী ভাবিস যে তুই আমাকে সাহায্য করবি? তবে ভুলে যাস না, আমিও হলাম সাপুরের সর্দার। আমার হাতে নাগরাজ ও নাগরানীর প্রাণ গেছে, আর তুই তো সামান্য একটা পরী। তোকে ভৎস করে দেওয়া আমার বাঁ হাতের খেল, আর তাই আমি এখন তোর চোখের সামন দিয়ে এই দুই সাপকন্যাকে ধরে নিয়ে যাব। এসব কথা শুনে পরি জাদু করে তার জাদু দণ্ডটা নিয়ে আসে। শয়তান সাপুরে, তুই কিনা আমাকে হেয় করে আমার সামন থেকে দুই সাপকন্যাকে ধরে নিয়ে যাবি? এবার তোকে আমি আমার শক্তি দেখাবো। এসব কথা বলে পরি তার জাদু দণ্ড দিয়ে সাপুরের দুই হাতে আঘাত করে। পরি, তুই কিনা আমার হাত থেকে আমার শিকারকে রক্ষা করবি, তার আগে তো তোকে আমি হত্যা করব। এইসব কথায় পাত্তা না দিয়ে পরি সেই সুযোগে সাপুরেকে ভৎস করে দেয়। তুমি আমাকে ক্ষমা করে দাও মা, আমি যে বুঝতে পারিনি।
ক্ষমা? তুই তো ক্ষমা পাওয়ার যোগ্য নোস। তুই কি করে ভাবলি যাদেরকে আমি সন্তান হিসেবে আমার বুকে টেনে নিয়েছি তাদেরকে আমি কি করে বিপদের মুখে ফেলে দেব? আমি আমার প্রাণ দিয়ে হলেও আমার সন্তানদের রক্ষা করব। আর হ্যাঁ, তুই আমাকে আর মা বলে ডাকবি না। তোর মতো স্বার্থপরকে আমি আমার বাড়িতে কিছুতেই জায়গা দেব না। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তুমি যেও না গো। হাজার হলেও আমরা তো এতদিন তোমার দুধ খেয়েছি বলো। তুমি আমাদের অনেক উপকার করেছো। মা মা ওকে যেতে দিও না, ওকে আটকাও। ও যে নিজের ভুল বুঝতে পেরেছে মা। আমি তোদেরকে এত বিপদে ফেলেছি আর তোরা কিনা আমার জন্য মায়ের কাছে এখনো সুপারিশ করছিস? তোরা আমায় ক্ষমা করে দে সব কন্যারা। যাক, সব ভুল বোঝাবুঝি যখন মিটলো তখন তুই থেকে যা শশী। তবে হ্যাঁ, একটা কথা, আমি তোদের সবাইকে সমান ভালোবাসি। আমি যে তোদের সবার মা, তাই তোরা কেউ কখনো হিংসা করবি না। পরীর কথা সকলে মেনে নেয় আর পরী সকলকে নিয়ে সুখে শান্তিতেই থাকতে লাগে। কুসুমপুর নামের এক গ্রামে আরতি নামের এক দর্জি মহিলা বসবাস করত। তার ছিল 5 মেয়ে, অথই, অনন্যা, চৈতি, রিয়া ও দিয়া। আরতি তার 5 মেয়ের দেখাশোনা করার জন্য দিনরাত সেলাই মেশিনে পরিশ্রম করত। একদিন পাশের বাড়ি থেকে একজন মহিলা এসে আরতিকে ডাকতে থাকে। আরতি, আরে ও আরতি, বাড়িতে আছো নাকি? বলছি তোমাকে যে গতকালকে জামা বানাতে দিয়েছিলাম সেটা কি হয়েছে নাকি বলো তো? আমার মেয়েটার যে আজকে জন্মদিন, নতুন জামা এনেছিলাম সেটা একদম চিড়ে গেছে। বলছি কি চেনটা কি লাগিয়েছো? আসলে আমি তো ভালো করে সেলাই করে দিয়েছিলাম, একটু সাবধানে পরলেই হতো। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ের অবস্থা তো তুমি জানো না, যাই পায় তাই পাড়াপাড়ি করা শুরু করে দেয়। জামাটা ঠিক মতো না দেখে এমন টান দিল, জামাটার একদম 12টা বেজে গেছে। এমনিতে তো তোমার হাতের সেলাই খুবই ভালো, 5 বছরেও জামার কোনো সমস্যা হয় না, আর সেলাইও খোলে না। তোমার জন্য যে আমার ভারী কষ্ট হয়। গ্রামের সবাই তোমাকে যে খুব ভালোবাসে। সেই যে তোমার স্বামীটা মারা গেল, তারপর থেকে তো তোমার দিন কোনোভাবেই ভালো কাটছে না। তবে হ্যাঁ, এই গ্রামে তুমি তোমার কাজের ভালো কোনো দাম পাবে না। তুমি যদি শহরে গিয়ে কোনো দোকান দিতে তবে কিন্তু তুমিও ভালো টাকা আয় করতে পারতে। এখনো সময় আছে, শহরে যাওয়ার চিন্তা ভাবনা করো। জি আপা, আমি একবার ভেবে দেখি কি করা যায়। আরতি সেলাই করে খুব সামান্য কিছু টাকাই পেত। গ্রামের মানুষজন সেলাইয়ের জন্য খুব বেশি টাকা মজুরি দিত না। এমন সময় আরতির মেয়ে অনন্যা এসে বলে, মা ও মা, সবার মায়েরা সবার জন্মদিন পালন করে। সামনে তো আমারও জন্মদিন আসছে মা, তুমি কি আমার জন্মদিন পালন করবে না? আমি কি আমার জন্মদিনে নতুন জামা পরবো না মা? কেন পরবে না মা? আমার মেয়ে সুন্দর জামা পরবে আর নতুন জামা পরবে। আমি তোমার জন্য নতুন জামা বানিয়ে দেবো মা। তাছাড়া তোমার জন্মদিন তো এই সপ্তাহের শুক্রবারে, তার আগে আমি তোমার জন্য সুন্দর জামা বানিয়ে ফেলবো, চিন্তা করো না। কে মজা, আমরা নতুন জামা পরবো, নতুন জামা পরবো। মা ও মা, শুধু আমি একা নয়, তুমি বরং আমাদের 5 বোনকে সুন্দর জামা বানিয়ে দিও, কেমন? আমরা খুব মজা করব, আর আমরা 5 বোনই নতুন নতুন জামা পরবো। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, সে না হয় বানিয়ে দেব। আরতি তার মেয়েদেরকে বলে তো দেয় যে সে তাদেরকে সুন্দর জামা বানিয়ে দেবে, কিন্তু তার কাছে তেমন কোনো টাকা ছিল না। সে যে টাকা উপার্জন করত তা দিয়ে কোনো রকমে দুবেলা খেয়ে পড়ে বাঁচাই মুশকিল ছিল। সেক্ষেত্রে তার মেয়েদের জন্য সুন্দর সুন্দর জামা বানানো তার কাছে স্বপ্নের মতো ছিল। তবুও সে বাজারে চলে যায় কাপড়ের দাম জিজ্ঞেস করার জন্য। এই যে ভাই, বলছি এই লাল কাপড়টার দাম কত? আপা, এই কাপড়টার দাম হচ্ছে 80 টাকা গজ। 80 টাকা গজ? জিনিসপত্রের এত দাম? আমার 5 মেয়ের জন্য জামা কাপড় বানাতে তো মিনিমাম 20 গজ কাপড় লাগবে। এতগুলো টাকা আমি কোথায় পাবো? না না, আমার কাছে তো এতগুলো টাকা নেই। এইসব কথা বলে আরতি বাড়ির পথে হাঁটতে থাকে। তার মনে ভীষণ দুঃখ হয়। সে ভাবলো সে হয়তো এইবারও তার মেয়েদেরকে নতুন জামা কিনে দিতে পারবে না। আরতি যখন বাড়িতে ফিরছিল তখনই সে দেখতে পায় রাস্তার পাশে একটি গাছ পড়েছিল। আরে আরে, এই গাছটা তো কেমন একটু শুকিয়ে গেছে। মনে তো হচ্ছে এই গাছটাতে কেউ পানি দেয় না, উল্টো আরো উপড়ে ফেলে দিয়ে গেছে। যাই হোক, এই গাছটা নিয়ে আমি বরং আমার বাড়িতে লাগাবো, তাহলে গাছটা সতেজ হয়ে উঠবে। এটা যে কি গাছ সেটাই তো বুঝতে পারছি না।
সে যাই হোক, বাড়িতে আমি নিয়ে যাই। এরপর আরতি সেই গাছটাকে বাড়িতে নিয়ে এলো আর বাড়ির উঠোনে গাছটাকে রোপণ করে দিল। সে গাছটির বেশ সুন্দর করে যত্ন আত্তি করতে লাগলো। এভাবেই অবশেষে শুক্রবার চলে এলো। আরতি সেই গাছটার পাশে বসেই কান্না করতে লাগলো। আজ তো শুক্রবার, আমার মেয়েরা আশা করে আছে, ওদেরকে আমি সুন্দর জামা কাপড় পরাবো, কিন্তু আমার কাছে যে কোনো টাকা পয়সা নেই, আর না আছে সুন্দর নতুন জামা কেনার মতো কোনো সামর্থ্য। এবার আমি কি করব? আমি যে আমার মেয়েদেরকে এতটুকু আনন্দ দিতে পারছি না। আমি আমার মেয়ের জন্মদিনে ওদেরকে একটা কেক কেটেও খাওয়াতে পারবো না, তাহলে আমি কেমন মা হলাম? তুমি কষ্ট পেও না আরতি, আমি কোনো সাধারণ গাছ নই, আমি হলাম জাদুই গোলাপ ফুলের গাছ। আসলে এক জাদুকরী আমাকে তার উঠোনে লাগিয়েছিল, কিন্তু আমি ফুল দিই না বলে সে আমাকে এভাবে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আর তারপরে তো তুমি আমাকে তুলে এনে যত্ন আত্তি করলে। তোমার যত্নে আমি আবারও আমার প্রাণ ফিরে পেয়েছি। এখন তো আমি আমার গাছে হাজার হাজার গোলাপ ফুল ফোটাতে পারবো। তুমি এক কাজ করো, তুমি আমার গাছ থেকে গোলাপ ফুল তুলে তোমার 5 মেয়ের জন্য সুন্দর জামা বানিয়ে দাও। একে এসব আবার তুমি কি বলছো? তুমি কি না জাদুই গোলাপ ফুলের গাছ? কিন্তু গোলাপ ফুল দিয়ে জামা বানালেই বা কি? ওই জামা তো 2 দিন পরেই নষ্ট হয়ে যাবে, তখন যে আমার মেয়েরা আরো অনেক বেশি কষ্ট পাবে। না না গো, তুমি একদম ভুল ভাবছো। আমি হলাম জাদুই গোলাপ ফুলের গাছ। আমার গাছের গোলাপ দিয়ে যে জামাগুলো বানাবে তা কোনোদিনও নষ্ট হবে না। উল্টো আমার দেয়া গোলাপ ফুলের জামা পরলে তোমার মেয়েরা জাদু শক্তির অধিকারী হবে, তারা যা চাইবে তাই করতে পারবে। আমার কথা তোমার বিশ্বাস না হলে তুমি গোলাপ ফুল দিয়ে জামা বানিয়ে দেখো না। তারপর আরতি সেই গোলাপ ফুলের গাছ থেকে অনেকগুলো গোলাপ ফুল তুলে নিল। এরপর সে গোলাপ ফুলের জামা বানাতে শুরু করলো। সে মুহূর্তের মধ্যে খুব সুন্দর সুন্দর 5টা গোলাপ ফুলের জামা বানিয়ে ফেললো। তারপর সন্ধেবেলায় সে তার 5 মেয়েকে সেই গোলাপ ফুলের তৈরি জামাগুলো পরিয়ে দিল। গোলাপ ফুলের পাপড়ির জামা পরে তার 5টি মেয়েকে দেখতে পরের চেয়ে কোনো অংশে কম লাগছিল না। মা, ও মা, এত সুন্দর জামা তুমি কোথায় পেলে মা? এগুলো কি তুমি বানিয়েছো? হ্যাঁ, আমি বানিয়েছি, শুধুমাত্র তোদের জন্য। অনন্যা, আজকে তো তোর জন্মদিন। মা, তোর জন্মদিনে তোর কি চাই সেটা তুই আমাকে বল। আজকে আমি অনেক খুশি, আর আজকে আমি তোর সব ইচ্ছে পূরণ করব। আসলে মা, আমি আমার জন্মদিনে একটা বড় 2 তলা কেক চাই, আর সেই কেক খেতে আমি আমার বন্ধুদের সাথে পাকাপাকি করে খেতে চাই। এসব কথা বলতে সেখানে মুহূর্তে দোতলা কেক হাজির হয়ে গেল। এসব কাণ্ড দেখে তো তারা 5 বোন ভীষণ অবাক হয়ে গেল। মা, ও মা, এসব আবার কি করে হলো গো? আমি বললাম কেক চাই, আর সাথে সাথে কিনা এখানে কেক চলে এলো। এসব আবার কি করে হলো গো? আমরা যা চাই তাই হয়ে যাবে বুঝি? তখন দিয়া বলল, আচ্ছা আচ্ছা, তাই যদি হয় তাহলে আমি চাই এখনই আমাদের সবার জন্য বিরিয়ানি, কোরমা ইত্যাদি হাজির হোক। এতটুকু বলতে সেখানে সুস্বাদু বিরিয়ানি, কোরমা ইত্যাদি হাজির হয়ে গেল। এসব দেখে ওদের মা ভীষণ খুশি হলো। তারপর ওদের মা ওদেরকে তার বাড়ির উঠোনে জাদুই গোলাপ গাছের কথা খুলে বলল। এরপর ওরা 5 বোন খুশি হয়ে সেই গোলাপ ফুলের গাছটাকে জড়িয়ে ধরলো, আর সঙ্গে সঙ্গে সেই গোলাপ ফুলের গাছটা একটা পরীতে পরিণত হলো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি একজন অভিশপ্ত পরী ছিলাম, তোমাদের জন্য আমি আমার অভিশাপকে কাটাতে পেরেছি। যদি কোনো 5 কন্যা খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরে তবে যে আমি আমার অভিশাপ থেকে মুক্ত হতে পারবো, সেটা আমাকে জাদুকরী বলে দিয়েছিল। সত্যি, তোমাদের কারণে এত বছর পর আমি আমার রূপ ফিরে পেলাম। আসলে আমি হলাম ফুলপরি। এখন যে আমি খুশি মনে পরিরাজ্যে যেতে পারবো। এরপর পরি খুশি হয়ে তার পরিরাজ্যে চলে গেল। এইদিকে সে 5 বোনের কাছে তাদের জাদুই গোলাপ ফুলের ফ্রক গুলো রয়ে গেল। ওরা সেই 5 গোলাপ ফুলের ফ্রক পরে ওদের যা ইচ্ছা চেয়ে নিত। অল্প দিনের মধ্যেই ওদের অবস্থার পরিবর্তন হয়ে গেল। তারা নিজেদের জীবনে অনেক উন্নতি করতে লাগলো। ওদের আর কোনো কিছুর কোনো কমতি ছিল না। ওরা সুখে শান্তিতেই দিন কাটাতে লাগলো।